নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমি একটা প্রাণায়ামেরই একটা আলাদা দিক আপনাদের সঙ্গে শেয়ার করব। ভস্ত্রিকা প্রাণায়াম কতটা কার্যকরী আমাদের জন্য আমরা এটা বোঝার চেষ্টা করি না, বা এর সঠিক উপকারিতা আমরা গ্রহণই করতে পারি না। আমরা একটা জিনিস শিখে এসেছি, যারা প্রাণায়াম করি বা যারা প্রাণায়াম সম্বন্ধে একটু জানি, তারা আমরা শিখে এসেছি যে প্রাণায়াম শুধু কপালভাতি আর অনুলোম বিলোম করলেই হয়ে যাবে। কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম নিজে কতটা শক্তিশালী প্রাণায়াম, সেটা সম্বন্ধে আমাদের একটু জানার খুব দরকার। আমরা জানি না বলেই তো করি না, আর ব্যাপারটা বুঝলে কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি। ভস্ত্রিকা প্রাণায়াম, সমস্ত প্রাণায়াম শুরু করার আগে প্রাণায়াম শৃঙ্খলায় কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম করার কথা বলা হয়। আমরা করি ভস্ত্রিকা প্রাণায়াম, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ ম্যাক্সিমাম 5 মিনিট, বা আমাদের মতো যারা রেগুলার অভ্যাস করে তারা হয়তো 10 মিনিট। কিন্তু ভস্ত্রিকা প্রাণায়াম আমাদের শরীরে করে এটা তো জানার দরকার। আমার আগের বিভিন্ন ভিডিওতে কপালভাতি সম্বন্ধে বিশ্লেষণ, অনুলোম বিলোম সম্বন্ধে বিশ্লেষণ আমি এর আগে করেছি। আমার দর্শকরা সেটা ধৈর্যের সঙ্গে দেখেছেন এবং তারা সেটা বোঝারও চেষ্টা করেছেন। আজকে আমি আলোচনা করব ভস্ত্রিকা প্রাণায়ামের বিশ্লেষণ। প্রাণায়াম তো ইউটিউবে সবাই দেখাচ্ছে, প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, ডিপ ব্রিদিং নিন, ডিপ ব্রিদিং ছাড়ুন, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কেন ডিপ ব্রিদিং নেব, ডিপ ব্রিদিং করলে আমাদের শরীরে অ্যাকচুয়ালি কি কি হয়, কতটা ডিপ করা উচিত, কোন বয়সে, কতটা সামর্থ্য অনুযায়ী কতটা গায়ের জোর লাগানো উচিত, কে কে এইটা করবে না, সমস্ত ব্যাপারে কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণের ভিডিও ইউটিউবে নেই বললেই চলে। অন্তত বাংলাতে তো নেই, আমি নিজে সার্চ করে দেখেছি, নেই বলেই আমি মনে করলাম যে এটাও আমার বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ভিডিও। যারা প্রাণায়ামের রহস্য সম্বন্ধে জানতে চান, যাদের আগ্রহ আছে, তারা আমি জানি শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা অনুরোধ করব, যারা নতুন এসছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। আর পুরো প্রোগ্রামটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার কাছে আপনারা আর কি জানতে চান। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের আমার জ্ঞান জানানোর চেষ্টা করব। তাহলে শুরু করি ভস্ত্রিকা প্রাণায়ামের বেনিফিট। প্রথম কথা হচ্ছে, ভস্ত্রিকা প্রাণায়াম আমরা স্বাভাবিকভাবে মনে করি নর্মাল ডিপ ব্রিদিং, কিন্তু নর্মাল ডিপ ব্রিদিং মানে ভস্ত্রিকা প্রাণায়াম নয়। স্বাস্থ্য আমরা সবাই নিই, প্রতি মুহূর্তে নিই, তাহলে আলাদা করে কি করি? ভস্ত্রিকা প্রাণায়াম আমাদের শরীরে সঠিকভাবে করলে আলাদা করে কি করে? এর আগে ভস্ত্রিকা প্রাণায়াম সম্বন্ধে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে ভস্ত্রিকা প্রাণায়ামের 3টি স্টাইল, একদম বয়স্কদের জন্য একটা স্টাইল, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এক রাউন্ড করে দেখাবো কারণ ভিডিওকে বেশি লম্বা করতে আমি চাইছি না। একদম বয়স্ক, যারা এজেড, যারা দুর্বল শারীরিকভাবে, তারা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন কিভাবে? অবশ্যই সিদ্ধাসনে, সুখাসনে, পদ্মাসনে, কোন আসনে বসে কোন একটা মুদ্রা লাগিয়ে নিয়ে মেরুদণ্ড সোজা করে বসেই প্রাণায়াম করতে হয়। যারা বসে করতে পারছেন না তারা চেয়ারে বসে করতে পারেন। চেয়ারে বসে করতে পারছেন না, ভস্ত্রিকা প্রাণায়াম শুয়ে শুয়েও করা যায় এবং শুয়ে শুয়েও তার বেনিফিট নেওয়া যায়। কিন্তু শর্ত, মেরুদণ্ডটা কিন্তু সোজা থাকতে হবে। খুব বেশি গদিওয়ালা বিছানায় কিন্তু শুয়ে করলে কাজ হবে না, কারণ সেক্ষেত্রে আপনার স্পাইনালটা কার্ভ হয়ে যাবে। অর্থাৎ শক্ত বিছানায় বা মেঝের উপরে একটা শতরঞ্চ চিপে ছিয়ে নিয়ে তার উপর আপনি ভস্ত্রিকা প্রাণায়াম খুব অসুস্থ হলে শুয়ে শুয়ে করতে পারেন, কিন্তু বসে করলেই বেশি লাভ। এইবার
যারা খুব অসুস্থ তারা কিভাবে করবেন, লম্বা শ্বাস, বুক ভরে শ্বাস, কিন্তু গায়ের কোন রকম বল প্রয়োগ না করে। এরকম নিতে যতক্ষণ টাইম, ছাড়তে যতক্ষণ টাইম, পুরো আরাম করে পুরো বুক ভরে নেব, অর্থাৎ ডায়াফ্রাম ফুলিয়ে নেব, তাতে পেট একটু ফুলবেই, কারণ যখন ডায়াফ্রাম নিচের দিকে চাপ পড়বে পেট ফুলবে, কিন্তু ফোকাসটা পেটের দিকে থাকবে না, মনটা থাকবে আমার বুকের ভেতরে। লাংটাকে পুরো হাওয়ায় ভরবো এবং ধীরে ধীরে পুরো হাওয়াটাকে খালি করে ছাড়বো। এটা হচ্ছে একটা নর্মাল ভাস্ত্রিকা প্রাণায়ামের স্টাইল। এবার মধ্যবয়সী যাদের একটু শক্তি আছে, যারা দুর্বল নন শারীরিক ভাবে, তারা কিভাবে করবেন, তারা এইভাবে করতে পারেন। তিনবার দেখালাম, তাহলে এটা হচ্ছে একটু সবলদের জন্য। আর যারা শারীরিকভাবে প্রচন্ড সবল এবং তারা শক্তিকে আরো বাড়াতে চান, তারা কিভাবে করবেন, এইভাবে করতে পারবেন, সামর্থ্য অনুযায়ী, গায়ের জোর প্রয়োগ করে নয়। কিন্তু এই যে ভাস্ত্রিকা প্রাণায়াম, ভাস্ত্রিকা প্রাণায়ামে আসল বেসিক ফান্ডা যেটা, সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিথিং। কতটা জোর, যেন আমার বুকের যে এই যে হাড়ের স্ট্রাকচারের যে খাঁচা, সেই খাঁচা পর্যন্ত যেন নড়ে। আপনারা এই ভিডিও তিনটে পিছনে যান, খুব আস্তে করেছি, তাতেও কিন্তু আমার শরীরটা কিরকম হয়েছে এবার ফলো করুন একবার। বুকের খাঁচাটাকে কিন্তু ফুলতে হবে, কমতে হবে, তবে তো লাং এবং চেস্ট এরিয়ার এক্সারসাইজ হবে। 1990 সালে হপার মারে, ফেরারা বা হিলিংটন বলে তিনজন বিজ্ঞানী এই ডায়াফ্রাগমিক ডিপ ব্রিথিং এর উপরে একটা রিসার্চ করেছিলেন। সেই রিসার্চ করে তারা দেখেছেন আজকাল আপনারা সবাই এটা স্বীকার করবেন, টিনেজ, অন্তত যারা পড়াশোনা করছে বা যারা এখনো চাকরি বাকরি পায়নি, এই ধরনের এজের বাচ্চাদের মধ্যে এখন একটা সমস্যা একদম খুব স্বাভাবিক হয়ে গেছে, সেটা হচ্ছে অত্যাধিক মানসিক চাপ, পড়াশোনার চাপ, সঠিক খেলাধুলা হয় না, বাড়িতে পড়াশোনার চাপ, বিভিন্ন রকম চাপের জন্য তারা বিভিন্ন রকম মানসিক চাপে গ্রস্ত হয়ে যাচ্ছে। এটার জন্য কিছুটা বর্তমান সমাজ ব্যবস্থা দায়ী, বা আমরাও মা বাবারাও কিছুটা দায়ী। 1990 সালের 1990 না, 2019 সালে, আমি ভুল বলেছি, ক্ষমা করবেন, 2019 সালে রিসার্চ অনুযায়ী ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিথিং স্ট্রেস কমাতে খুব সাহায্য করে, বিশেষত টিনেজারদের। আমরা টিনেজারদের যদি বলি যে ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিথিং করো, তারা তো করবে না, কারণ তাদের সে ধৈর্য নেই। এটা আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি। তারা 10 মিনিট বসে কখনোই ডিপ ব্রিথিং করবে, বসাতেই পারবেন না। কিন্তু দেখুন, ঋষিমুনি ঋষিদের আগে বা আমাদের বৈদিক নিয়মের যে বুদ্ধিমত্তা, সেইগুলো একটু খেয়াল করুন তো। আগেকার দিনে আপনি যখন ছোট ছিলেন, আপনি ভেবে দেখুন, আপনি মাঠে দৌড়াতেন, ফুটবল খেলতেন, আউটডোর গেম ছিল, সাঁতার কাটতেন, ফলে কি হতো, হাঁপিয়ে যেতেন। হাঁপিয়ে গেলে আমরা শ্বাস নিই, একটু হাঁপানো, মানে ছোটখাটো হাঁপানো নয়। আজকাল তো একটু ঘাম বেরিয়ে গেলে আমরা তাড়াতাড়ি এসির তলায় চলে যাই, পাখার তলায় চলে যাই, এই হাঁপানো নয়, এক্সট্রিম হাঁপানো। আমরা ছোটবেলায় হাঁপিয়েছি, ফলে কি হচ্ছে, আমাদের লাংয়ের এক্সারসাইজ হয়েছে, ফলে আমাদের ছোটবেলাটা কিন্তু এই স্ট্রেস বা মানসিক চাপ বলে কি অন্তত স্টুডেন্ট লাইফে ছিল না। কিন্তু আজকালকার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে আমরা বাবা মারা এটাই ধরে নিয়েছি, ছেলেকে মানুষ করতে গেলে শরীর গোল্লায় যাক,
তাকে একজন খুব ইন্টেলিজেন্ট বড় বড় নাম্বারওয়ালা 100-তে 100 নাম্বারওয়ালা সার্টিফিকেটটি তার গলায় ঝুলতে হবে। কিন্তু আজকে বড় বড় স্কুল আউটডোর গেম বলে কিচ্ছু নেই। বছরে একবার একটা স্পোর্টস ইভেন্ট হয়, লোক দেখাতে হয়, কিন্তু বছরে একবার করে তো কিছু হয় না, প্রতিদিনকার দরকার। আগেকার দিনে প্রতিদিন, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, আলাদা একটা ক্লাস পিরিয়ড ছিল, সেটা হচ্ছে শরীর শিক্ষা। তাতে যোগ হতো, এক্সারসাইজ হতো, তাতে দৌড়াদৌড়ি হতো, বিভিন্ন রকম প্রতিযোগিতা হতো, আমরা হাঁপিয়ে যেতাম। তাহলে বাচ্চাদের জন্য ভাস্ত্রিকা প্রাণায়াম করার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে এমন কিছু কাজ যে কাজে তারা হাঁপিয়ে যাবে। তাহলে বাচ্চাদের জন্য হাঁপানোর সবচেয়ে ভালো কাজ তো স্পোর্টস, আউটডোর গেম। এইবার আউটডোর গেম খেললে বা হাঁপিয়ে গেলে বা ভাস্ত্রিকা প্রাণায়াম করলে আমাদের শরীরে কি কি হয় সেটা একটু বুঝে নিন। তারা আপনি পরিষ্কার হয়ে যাবেন, আপনার সন্তানটি বা টিনেজের ওই ছেলেটি তার মানসিক ডিপ্রেশন থেকে কিভাবে কত সহজে বেরোতে পারে। প্রথম কথা হচ্ছে, আমরা যখনই স্বাস্থ্য প্রত্যেকে নিই, নর্মাল সবসময় নিই, আমাদের যে লাংয়ের যে ক্যাপাসিটি বিজ্ঞান বলছে আমরা তার খুব বেশি যদি ব্যবহার করি 25% ইউজ করি, বাকি 75% আনইউজড অবস্থায় পড়ে থাকে। সারাদিন আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই তার তথ্য অনুযায়ী। এইবার আমরা যদি ডায়াফার্মেটিক ডিপ ব্রিথিং মানে বুক নড়লো না, কাঁধ ফুললো না, সেটা নয়, ডায়াফার্মেটিক ডিপ ব্রিথিং। পুরো নিচের ডায়াফ্রামকে ফুলিয়ে এমন হাওয়া ভরতে হবে, নিচের ডায়াফ্রাম ফুলবে, বুকের খাঁচা ফুলবে, কাঁধ প্রসারিত হবে। সেই ব্রিথিং যদি করি অন্তত পক্ষে 100 টাইমস বেশি আমার লাংয়ের ক্যাপাসিটি ফুল আমি ইউজ করতে পারি। আচ্ছা, লাংয়ের কাজ কি? লাংয়ের কাজ আমরা যে হাওয়া নেব সেই হাওয়া থেকে অক্সিজেন অ্যাবজর্ব করা এবং সমান্তরাল ভাবে আমার শরীরের টক্সিন, মানে আমরা যেটাকে জানি শুধু কার্বন ডাই অক্সাইড, তাহলে সেই কার্বন ডাই অক্সাইডকে আবার হাওয়ার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটা হচ্ছে লাংয়ের কাজ। আপনি বলুন, লাংয়ে যদি 25% মাত্র কাজ করে, তাহলে আপনাকে ভগবান যে ক্ষমতা দিয়েছে তার 25% আপনি ইউজ করতে পারছেন। ফলে কি হচ্ছে, আপনার শরীরের অক্সিজেন অ্যাবজর্বেশনও আপনার চাহিদার মাত্র 25% হচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইড বেরোনোর যে প্রক্রিয়া তাতেও আপনার শরীর মাত্র 25% বের করতে পারছে। তাহলে আমরা যদি ডায়াফ্রামেটিক ডিপ ব্রিথিং করি তাহলে আমাদের অক্সিজেন অ্যাবজর্বেশন পাওয়ারটা বেড়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইড বের করার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। ফলে কি হবে, আমরা জানি যে প্রতিটা সেল, আমরা তো সেলের সময় ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের শরীর তৈরি, প্রতিটা সেল দুটো জিনিস তার খুব দরকার, এক হচ্ছে গ্লুকোজ, দুই হচ্ছে অক্সিজেন। গ্লুকোজ আমরা প্রচুর নিই, যার ফলে আজকাল বাচ্চাদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস আসছে, টাইপ 2 ডায়াবেটিস আসছে, আজকে আমাদের বড়দের ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিস, কারণ গ্লুকোজ নেওয়ার জন্য আমাদের বলতে হয় না, কারণ গ্লুকোজ তো মিষ্টিতে আছে আর মিষ্টি আমরা ভালো খাই। কিন্তু সেই গ্লুকোজের সেল তখনই ইউটিলাইজ করে যখন গ্লুকোজের সঙ্গে অক্সিজেন থাকে। ইনসুলিন আলাদা পার্ট, আমি এখানে সেই জায়গাটা আলোচনা করছি না। আমাদের শরীর অক্সিজেন আর গ্লুকোজ দুটো মিলিয়ে তবে আমাদের সেল চলে। অক্সিজেন লেভেল যদি ডাউন থাকে তাহলে গ্লুকোজ অটোমেটিকলি, আপনার অক্সিজেন লেভেল যদি শরীরে 25% থাকে, গ্লুকোজও আপনি জাল নেবেন মাত্র 25% ইউজ হবে, বাকি 75% জমতে শুরু করবে। আর যখন জমতে শুরু করলো, একটা দিন গিয়ে আস্তে আস্তে আপনি তখন সুগারের রোগী হতে পারেন। আজকাল নিশ্চয়ই দেখেছেন সুগারের রোগী হওয়ার জন্য বয়স লাগে না, কারণ একটা 6 বছরের বাচ্চাও টাইপ 1 ডায়াবেটিসের শিকার হচ্ছে। তার পিছনের কারণগুলো আমাদের কেউ বলে না, কারণ আপনি শিখে গেলে তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না, আর আপনাকে ওষুধের জন্য চিন্তা করতে হবে না, তার জন্যই এগুলোর প্রচার নেই। তাহলে অক্সিজেন লেভেল বাড়ে, ফলে কি হচ্ছে, আমাদের গ্লুকোজ লেভেল খুব ভালো থাকে, কি ছোট বয়সে কি বড় বয়সে। অক্সিজেন লেভেল বাড়ার ফলে কি হয়, আমাদের শরীরের প্রত্যেকটা সেল হেলদি ফিল করে।
হেলদি ফিল করার ফলে মানসিকতা, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি ভাস্ত্রিকার প্রাণায়াম থেকে খুব ভালোভাবে দূর হয়। দ্বিতীয় কথা, আজকাল আমরা সবাই জানি বায়ুতে পলিউশন, আমরা সবাই চিন্তা করি বায়ুতে পলিউশন, মানুষ কি করে বাঁচবে। আরে ভগবান সেই চিন্তা করেই আপনার লাংয়ের ক্যাপাসিটি এতটা দিয়েছিল, আমরা 25% ইউজ করে সুস্থ আছি এখনো। আমরা যদি ইন্টেনশনালি প্ল্যান করে 100% ইউজ করতে পারি, তাহলে আপনার বায়ুতে পলিউশন আছে, কিন্তু সেই পলিউশনের ভেতর থেকে অক্সিজেনটাকে ছেঁকে নেওয়ার কাজ আমাদের লাংয়ের, ওটা আপনি করতে পারবেন না। আপনি শুধু লাংয়ের ক্যাপাসিটি, লাংয়ের হেলথকে ঠিক রাখা আমার ডিউটি। যখন আমি ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিদিং করবো, বাই প্রেসার ডিপ ব্রিদিং করবো, তখন কি হবে, আমার লাংয়ের সংকোচন প্রসারণ, এই যে প্রসারণ হলো আবার সংকোচন হলো, এটা খুব ভালো চলবে, বেশি করে চলবে। আমরা সাধারণত এইটুকু প্রসারণ সংকোচন করি, কিন্তু সেটা ভাস্ত্রিকা প্রাণায়ামে এতটা হবে, এতটা এতটা হবে, এতটা হবে। এই যে সংকোচন প্রসারণের ফলে আপনি জানেন যে আমার এই কাপড়টি যদি নোংরা হয়, আমরা কি করি, নাড়াই, এরকম করে নাড়াই, বা ওয়াশিং মেশিনের ভেতরে গিয়ে দেখবেন শুধু মুভমেন্ট হয়, নড়াচড়া করে। এর প্রতিটা ছিদ্রে যে ময়লা জমা হয়, সেই ময়লা নড়ার ফলে কাপড় ছেড়ে বেরিয়ে জলে মিশে যায়, জলের থেকে সঙ্গে ময়লাটা বেরিয়ে যায়, কাপড়টা বের করলে পরিষ্কার ঝকঝকে লাগে। আমাদের লাংয়ের ভেতরে, লাংয়ের যে অ্যালভুলাই আছে, যেখান থেকে অক্সিজেন অবশোষণ হয়, সেইগুলো কফ, পলিউশন বা স্মোকিং এর কারণে অ্যালভুলাই গুলো ব্লক হতে শুরু করে। কিন্তু যখনই আপনি বেশি লম্বা করবেন আর বেশি সংকোচন করবেন, তখনই কি হবে, ওই অ্যালভুলাইয়ের ছিদ্রগুলো থেকে আস্তে আস্তে, একদিনে হয় না, ধীরে 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 সেই ময়লাগুলো ঠিক কাপড় কাচার পদ্ধতিতে আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবং দেখবেন যে আপনার কাশির মাধ্যম দিয়ে, শ্বাসের মাধ্যম দিয়ে আপনার শরীরে জমা যত টক্সিন, যত কফ বেরিয়ে যাবে। লাংয়ের যে ফিজিক্যাল হেলথ, আপনার লাংয়ের তো নিজস্ব একটা ফিজিক্যাল হেলথ আছে, যেটা আমাদের সুস্থ থাকতে গেলে সবচেয়ে জরুরি দরকার, তাই না? আমরা নিজেরা দেখেছি যে আমরা যদি না খেয়ে থাকি, তাহলে 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত মানুষ বাঁচতে পারে। জল না খেয়ে 3 থেকে 5 দিন পর্যন্ত মানুষ বাঁচতে পারে, কিন্তু শ্বাস না নিয়ে 3 মিনিট বাঁচাটাই খুব কষ্টকর ব্যাপার। খুব তাগদ যাদের শক্তি বেশি, তারা হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট বাঁচতে পারে। তাহলে শ্বাসের এত গুরুত্ব, আমরা সুস্থতা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু শ্বাসকে দিয়ে যে আমি সুস্থ থাকতে পারি, আমরা সেটা বোঝার চেষ্টা করি। তাহলে নিশ্চিত বোঝাতে পারলাম যে আজকাল টিনেজারদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক চাপ, তাহলে এই সমস্যা থেকে ভাস্ত্রিকা প্রাণায়াম কিভাবে বের করতে পারে। ভাস্ত্রিকা প্রাণায়াম আমার ডাইজেস্টিভ হেলথকে সুস্থ করতে পারে। ভাস্ত্রিকা প্রাণায়াম আমার শরীরকে খুব ভালো ডিটক্স করতে পারে, কারণ ডিটক্স করার সবচেয়ে একটা ভালো রাস্তা আমাদের রেসপিরেটরি সিস্টেম। তাহলে রেসপিরেটরি সিস্টেম থেকে যদি বেশি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে আমি বেশি শুদ্ধ হব। তারা যত বেশি শুদ্ধ হবো, তত আমি শরীরে মনে পরিষ্কার থাকবো। এবার এই ভাস্ত্রিকা প্রাণায়ামের আর একটা রূপ আছে, যে রূপটা একদম ইয়ংদের ভালো লাগে। এতক্ষণ যে 3 ধরনের ভাস্ত্রিকা প্রাণায়াম দেখিয়েছিলাম, টিনেজের লোকেদের এটা ভালো লাগে না, এনার্জেটিক লাগে না, কারণ বোরিং, এই বসে বসে এক জায়গায় বসে বসে সম্ভব না। কিন্তু টিনেজের লোকেদের বা যারা মানসিকভাবে প্রচন্ড চঞ্চল, যারা মনস্থির করতে পারছে না, তারা এইবার যে ভাস্ত্রিকা প্রাণায়ামটা দেখাবো, এইটা যদি ঠিক মতো করতে পারেন, মিরাকেল বেনিফিট তো পাবেনই, এবং আপনার বোরিং ভাবটা আসবে। প্রথম দিকে ভাস্ত্রিকা প্রাণায়াম করার সময় প্রথম দিকে আপনার সাধ্য অনুযায়ী 10 বার 15 বার করে এক একটা রাউন্ড করবেন, এবং রাউন্ড করার পর আপনি 5টা 7টা 9টা যতগুলো রাউন্ড পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অভ্যাস করুন। আস্তে আস্তে ওটাকে বাড়ান, 50টা 60টা 100টা পর্যন্ত আপনি ননস্টপ করতে পারেন। এবার এই ভাস্ত্রিকা প্রাণায়ামে শুধু লাংয়ের এক্সারসাইজ নয়, ওভারঅল হেলথের এক্সারসাইজ হয়। কিন্তু এই ভাস্ত্রিকা প্রাণায়ামটা খুব একটা প্রসার নেই বললেই চলে। আমি আগে একটা ভিডিওতে অবশ্যই এটা বলেছিলাম, কিন্তু এইভাবে আজকের মতো করে বলিনি।
যে ভস্ত্রিকা প্রাণায়ামের ইন্টারনাল যে বেনিফিট, আজকে ভাবুন যে আমরা বলি কপালভাতি করে উপকার পাবো, ডিটক্স করবো শরীরকে, আমরা ভাবি অনুলোম বিলোম করে আমার ইরা পিঙ্গলা সুষুম্নাকে ব্যালেন্স করবো। আরে বাবা, যতক্ষণ আপনার প্রাণ শক্তি নেই শরীরে, আপনার শ্বাস নেওয়ার ক্ষমতাই নেই শরীরে, আপনার লাঙের ক্যাপাসিটি অর্থাৎ 5% বেঁচে আছে, আপনি হয়তো অ্যাজমা রোগী বা হাঁপানি রোগী, আপনি কপালভাতি করে লাঙের ক্ষমতাটা বাড়াতে পারবেন, এটা কোথাও বলা নেই। কপালভাতি করে বা অনুলোম বিলোম করে লাঙের ক্যাপাসিটি বাড়বে, এটা তো কোথাও বলা নেই। তাহলে আপনি যদি লাঙের ক্যাপাসিটি আগে না বাড়িয়ে নেন, তাহলে কি আপনি কপালভাতি আর অনুলোম বিলোমের বেনিফিটটা পেতে পারেন? কারণ কপালভাতি এবং অনুলোম বিলোম করতে গেলে সেখানে লাঙের একটা বড় ভূমিকা আছে, কিন্তু কপালভাতি অনুলোম বিলোম কিন্তু লাং হেলথকে দেখে না, শাস্ত্রে কিন্তু সেটা কথা বলা নেই। বা বিজ্ঞান হ্যাঁ কিছুটা হেল্প করে, একদম করে না এটা বললে ভুল হবে। আপনি তো নর্মাল শ্বাস নিচ্ছেন, সারাদিন আমরা নর্মাল শ্বাস নিই, তাতেও তো বেঁচে আছি, কিন্তু ওই বেঁচে থাকা না, ফুল অফ এনার্জি, ফুল অফ স্ট্রেংথ, শরীরে ফুল স্ট্রেংথ থাকতে হবে, ফুল এনার্জি থাকতে হবে। সেই ফুল স্ট্রেংথ ফুল এনার্জি যদি পেতে হয়, লাঙের যে ক্যাপাসিটি আপনাকে যতটা সম্ভব এক্সট্রিম আপনাকে ইউজ করতে হবে। কারণ শক্তির স্রোতই তো প্রাণ শক্তি, আমরা বলি না প্রাণ শক্তি, তার মানে কি প্রাণ বায়ুর শক্তি। আজকে আমার শরীরে এত শক্তি, প্রাণবায়ুটা না থাকলে শক্তির কোনো মূল্য আছে কি? শরীরে যদি অক্সিজেন লেভেল ডাউন হয়, আপনি যতই গ্লুকোজ নেন, যতই কার্বোহাইড্রেট নেন, যতই প্রোটিন নেন, কোনো কাজে লাগবে কি? ভাবুন। তাহলে আমি এবার ৪র্থ নম্বর ভস্ত্রিকা প্রাণায়ামের টেকনিক দেখাচ্ছি। তার আগে বলে দিই, এই টেকনিকটা আমার তৈরি নয়, এটি আমি শিখেছি শ্রদ্ধেয় রবিশঙ্করজির কাছ থেকে। অতএব এই টেকনিকটা আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলি, টেকনিকটা আমি নিজেও প্রয়োগ করে দেখেছি, বহু টিনেজারদেরও প্রয়োগ করে দেখেছি, তারা বেশ মজার সঙ্গে করে। অতএব যোগ তো কারুর একার নয়, যোগের পদ্ধতি আমি প্রচারক মাত্র, আমি প্রচার করছি। আপনারা দেখুন যে এই অভ্যাসটি আমাদের শরীরে কত সাহায্য করতে পারে। এই অভ্যাসটি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসে ভালো করে ব্যাপারটা বুঝে নিন, খুব সহজ, সবাই করতে পারে। মেরুদণ্ড সোজা, বজ্রাসনে বসতে হবে, দুটো হাতকে মুঠো করুন, মুঠো করে এইভাবে রাখুন। রাখার পর এবার ভালো করে বুঝে নিন, যখন আমি হাত তুলবো, তুলতে তুলতে হাত সোজা হয়ে যাবে, এই যে হাত সোজা হয়ে গেল স্ট্রেট। আবার যখন নামবে তখন মুঠো করতে 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 নাম, এখানে আসবে তখন মুঠো টাইট। যখন হাত উঠবে তখন আমার শ্বাস ধরবো, আর যখন হাত নামবে শ্বাস ছাড়বো। ঠিক আছে? এতে লাঙের এক্সারসাইজ হবেই, মাসেল, শোল্ডার, চারি ওভারঅল হেলথের একটা আলাদা স্ট্রেংথ, আলাদা এনার্জি পাবেন। পরীক্ষা করুন, আপনি নিজে এই মুহূর্তে আমার সঙ্গে করতে পারেন, না হলে পরে এই ভিডিও বারবার চালিয়ে অভ্যাস করতে পারেন। প্রথম দিকে বিরক্ত লাগবে, প্রথম প্রথম লাঙে একটা আড়ষ্ট ভাব আসবে, কারণ আপনার লাঙের তো ফোলা অভ্যাস নেই। ভয় পাওয়ার কিছু নেই, একবারে গায়ের জোর প্রয়োগ করবেন না, ধীরে 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 এগোবেন। কখনোই কোনো কাজ রাতারাতি হয় না, কিন্তু আপনি ইচ্ছা যদি থাকে, বেসিকটা যদি বুঝে নেন, ভুল যদি না করেন, তাহলে আপনি ধীরে ধীরে একদিন সাকসেসে পৌঁছাবেনই। আপনার উদ্দেশ্য প্রথমে শিখে নেওয়া। তাহলে শুরু করছি একটা নতুন ধরনের ভস্ত্রিকা প্রাণায়াম। নিন, এইভাবে শুরু করুন, স্টার্ট আমার সঙ্গে, আপনারা অভ্যাস করুন। কিছুক্ষণ করার পরে একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর আবার একবার আর এক রাউন্ড করতে পারেন। এই যে বিশ্রাম করলাম তখন একটু লং ব্রিদিং করবেন, কিরকম 2-3 বার লং ব্রিদিং করে নিলেন। আবার সেকেন্ড রাউন্ড,
বিশ্রাম। এইভাবে 3 রাউন্ড, 5 রাউন্ড, 7 রাউন্ড, 9 রাউন্ড আপনি করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। প্রথম দিকে বেশি করবেন না। মজার ব্যাপার, আপনি দেখবেন এইটুকু করে আপনি ঘাম এসে যাচ্ছে, শরীরে ঘাম হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছেন আপনি। তাহলে যেসব বাচ্চারা বা অপ্রাপ্তবয়স্করা যারা লাংয়ের সমস্যায় ভুগছেন, যাদের রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম আছে, যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি মানে সোজা ভাষায় এনার্জির অভাব, শরীরে এনার্জির ক্রাইসিস হচ্ছে, তাই শরীর রিয়াক্ট করছে অ্যালার্জি দিয়ে। আপনাকে এনার্জি বাড়াতে হবে। তাহলে এনার্জি বাড়াবেন কি করে? এনার্জির মূল স্রোত তো প্রাণ। অক্সিজেন এমন একটা জিনিস যা আপনার শরীরে এনার্জি বাড়ায়। তাহলে সেই এনার্জি বাড়ালেই অ্যালার্জি চলে যাবে, আপনার ডাইজেস্টিভ হেলথ ঠিক হবে, আপনার ওভারঅল হেলথ ঠিক হবে, আপনার লাংয়ের ক্যাপাসিটি বাড়বে, শরীরে অক্সিজেন লেভেল বাড়ার ফলে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসবে না, আপনার মনে সব সময় আনন্দ থাকবে। একবার তো পরীক্ষা করে দেখুন না। তাহলে ভাস্ত্রিকা প্রাণায়াম এতটা গুরুত্বপূর্ণ যে আগে ভাস্ত্রিকা প্রাণায়াম করে তবেই কিন্তু কপালভাতি, অনুলোম বিলোমের বেনিফিটটা আপনি সুস্থভাবে পাবেন। কারণ প্রাণায়াম মানেই তো প্রাণের আয়াম। তাহলে আপনি লং ব্রিদিং করবেন। অনুলোম বিলোমে যেমন বলা আছে, আপনি শ্বাস নেবেন যতক্ষণ, ছাড়তে ততক্ষণ, অন্তত তার জন্য ডবল টাইম অবশ্যই লাগে। তাহলে এই যে লং টাইম ধরে ছাড়বেন, লাংয়ের যে প্রেশারটা পড়বে, লাংয়ের উপর যে এক্সারসাইজটা হবে, তা সেটার জন্য লাংকে তো আগে প্রিপেয়ার করে নিতে হবে না। যতক্ষণ লাং নিজে প্রস্তুত না থাকবে ততক্ষণ লাং তো সঠিক অ্যাবজর্বেশনও করতে পারবে না। তাহলে আজকে এই ছিল ভাস্ত্রিকা প্রাণায়ামের বিশ্লেষণ। আমি আমার মতো করে বোঝালাম। বিজ্ঞান কিন্তু আরো অনেক বেনিফিটের কথা বলছে। আপনারা গুগলে সার্চ করলে বা আজকাল এআই এসছে, এআই কাছে জানলে অনেক কিছু পাবেন। ভাস্ত্রিকা প্রাণায়ামের প্রচুর লাভ। আমি অত কাগজের বক্তব্য গেলাম না। আমি নিজে এই প্রাণায়াম করে যে বেনিফিট পেয়েছি, আমার কাছে যারা আসে তাদেরকে আমি এই প্রাণায়ামের যে ভাগগুলো ভাস্ত্রিকা প্রাণায়াম করিয়ে যে বেনিফিট দেখেছি, আমি আমার বক্তব্য শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক বাটনটি টিপে দেবেন। আপনাদের একটা লাইক আমার জন্য আশীর্বাদ স্বরূপ। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত ভাস্ত্রিকা অভ্যাস করুন, শরীরের শক্তি বাড়ান।